এবার শিক্ষার্থী হত্যা মামলার আসামি শেখ হাসিনা সহ ২৪ জন। ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক, তাদের পক্ষে ছিল না কোনো আইনজীবী। গুমের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম। ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনে নয়াদিল্লির কাছে ব্যবস্থা চাইলেন জয়। অপরাধী পুলিশদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান রিজভির। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। এবার শিক্ষার্থী হত্যা মামলার আসামি শেখ হাসিনা সহ ২৪ জন। রাজধানীর কাফরুলে ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনের ১৮ বছর বয়স গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে গত ২ দিনে শেখ হাসিনার বিরুদ্ধে ৩টি মামলা দায়ের হলো। বুধবার ১৪ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে মামলার আবেদন করেন নিহত রাজনের ভাই রাজীব। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কাফরুল থানা পুলিশ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ সহ আরও অনেকেই। এছাড়াও আওয়ামী লীগের আরও ৫০০ থেকে ৬০০ নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক, তাদের পক্ষে ছিল না কোনো আইনজীবী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারীকে হত্যার অভিযোগ করে মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড চেয়ে মঞ্জুর করেছেন আদালত। বুধবার ১৪ আগস্ট সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে তাদের উপস্থিতিতে রিমান্ড মঞ্জুর হয়। এর আগে রাজধানী নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় দুজনকে ১০ দিন করে রিমান্ড চায় পুলিশ। এদিন আদালত প্রাঙ্গণে সালমান এফ রহমান ও আনিসুল হককে বহন করা প্রিজন ভ্যান পৌঁছালে সেখানে আইনজীবীরা ব্যাপক বিক্ষোভ শুরু করে। পুলিশের প্রিজন ভ্যানের সামনে চড়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায় আইনজীবীদের। ডিম ছুঁড়ে মারা হয় তাদের বহনকারী গাড়িতে। এদিকে আনিসুল সালমানের পক্ষে ছিল না কোনো আইনজীবী। দুজনকে আদালতের হাজতখানায় রাখা হয়। সন্ধ্যা ৭টার কিছু সময় আগে আসামিদের উপস্থিতিতে রিমান্ড আবেদন শুনানি হয়। পরে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। তবে রিমান্ড আবেদন শুনানির সময় কোনো আইনজীবী পাননি আসামির পক্ষে। আদালত সূত্রে জানা যায় তাদের পক্ষে শুনানি করতে কোনো আইনজীবী রাজি হননি। আসামিদের বিচার চেয়ে ঢাকা বারের সভাপতি খুরশিদ আলম মিয়া বলেন, এরা সালমান এফ রহমান ও আনিসুল হক ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ধ্বংস করতে চেয়েছিল। এরা শিশু কিশোরের রক্তের উপর দাঁড়িয়ে দেশ শাসন করতে চেয়েছিল। আসামিদের সন্ধ্যায় আদালত এলাকায় আনা হলে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা নানা স্লোগান দিতে থাকেন। তারা সরকারের উঁচু পদের এই দুই ব্যক্তির বিচার দাবি করেন। হত্যা মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার পুলিশ তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। মঙ্গলবার মধ্যরাতে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এর আগে বিকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল আহসান গণমাধ্যমকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে কোস্টগার্ড। এরপর তারা এ দুজনকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাদের ডিবির হাতে সোপর্দ করে। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউ মার্কেট থানায় ২টি হত্যা মামলা হয়। এসব হত্যায় ইন্ধনদাতা হিসেবে এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গুমের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম। গুমের সঙ্গে জড়িত রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে অন্তর্বর্তীকালীন সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে মায়ের ডাক সংগঠন। বুধবার ১৪ আগস্ট সকালে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধন থেকে এই আলটিমেটাম দেন গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠনটির অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, আমরা জিয়াউল হাসান ও তারেক সিদ্দিকের মতো কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি জানাই, যারা গুমের সঙ্গে জড়িত ছিলেন। আমরা সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। একই সঙ্গে এই সময়ের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রকাশ করার দাবিও জানান তিনি। এর আগে রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছিল সংগঠনটি। একই সঙ্গে গুমের শিকার ব্যক্তিদের আয়নাঘরের মতো বন্দিশালা থেকে নিঃশর্ত মুক্তি দিয়ে পরিবারের
কাছে ফিরিয়ে দেওয়ার দাবি এবং জাতিসংঘ ও নাগরিকদের তত্ত্বাবধানে দ্রুত একটি কমিশন গঠন করার দাবি জানান তারা। 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনে নয়াদিল্লির কাছে ব্যবস্থা চাইলেন জয়। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকে বিভিন্ন বিদেশি গণমাধ্যম এক এক রকম বক্তব্য দিয়ে আসছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। জয় কয়েকবার দাবি করেছেন যে তার মা শেখ হাসিনা পদত্যাগ করেননি। এবার বলছেন আগামী 3 মাস তথা 90 দিনের মধ্যে নতুন নির্বাচন চান। এজন্য ভারতের পদক্ষেপ আশা করছেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। গত 15 বছরের শাসনামলে আওয়ামী লীগকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে ভারত। তিনটি বিতর্কিত জাতীয় নির্বাচনের পরও আওয়ামী লীগকে একচেটিয়া সমর্থন দেয় ভারত। দিল্লি ঢাকার রাজনীতিতে এটা ওপেন সিক্রেট। ক্ষমতা হারিয়ে এখন সজীব ওয়াজেদ জয়ের আশা বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজন করতে পদক্ষেপ নেবে ভারত সরকার। বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে জয় বলেন, আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে। যদি সেটা নিশ্চিত করা হয়, আমি এখনো নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব। আমরা এখনো সবচেয়ে জনপ্রিয় দল। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতা নিহত এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে অসহযোগ আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দ্রুত তার রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। সোমবার কারফিউ ভেঙে ঢাকার রাস্তায় জনতার ঢল নামে। উদ্ভূত পরিস্থিতিতে মা শেখ হাসিনাকে দেশ ছেড়ে বেরিয়ে যেতে বলেন সজীব ওয়াজেদ জয়। ওই দিনের পরিস্থিতি নিয়ে জয় আরো বলেন, মায়ের দেশ ছাড়ার কোনো ইচ্ছা ছিল না। তিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং জনগণের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তায় এই ঘোষণা দেবেন। তিনি বিবৃতির খসড়া তৈরি করছিলেন এবং সেটি রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন। সবকিছু পরিকল্পিত ছিল। তিনি যখন রেকর্ডিং শুরু করতে যান তখন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেন, ম্যাম সময় নেই, আমাদের এখন যেতে হবে। বিশেষ নিরাপত্তা বাহিনী তাকে সামরিক বিমান ঘাঁটির মধ্যে একটি নিরাপদ স্থানে নিয়ে যায়। সেখানে একটি হেলিকপ্টার প্রস্তুত ছিল, কিন্তু তিনি যেতে চাননি। তখনই আমার খালা শেখ রেহানা আমাকে ডাকলেন। আমি মাকে বোঝালাম যে তোমার নিরাপত্তার জন্য তোমাকে চলে যেতে হবে। যদি এই জনতা তোমাকে খুঁজে পায়, কোথাও ধরে ফেলে এবং সেখানে গুলি চলে, তাহলে অনেক মানুষ মারা যাবে। হয় তোমাকে এই হত্যার জন্য দায় দেবে, কিংবা যদি তোমাকে ধরে ফেলে তাহলে মেরে ফেলবে। তাই সবচেয়ে ভালো হবে দেশ ছেড়ে চলে যাওয়া এবং আমি তাকে চলে যেতে রাজি করিয়েছি। অপরাধী পুলিশদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান রিজভির। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবিলম্বে শেখ হাসিনার যে পুলিশ বাহিনী তিনি যেভাবে তৈরি করেছিলেন, সেই পুলিশ বাহিনীর মধ্যে যারা দায়ী অপরাধী অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, যারা সরকারের মধ্যে থেকে পুলিশ বাহিনীকে মদদ দিয়েছে এই মাসুম বাচ্চাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে অতি দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বুধবার দুপুরে রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালে বিএনপির পরিবারের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দেখতে গিয়ে রিজভী এসব কথা বলেন। অন্তর্বর্তীকালী সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, পুলিশকে কোনো আন্দোলনে বিক্ষোভে শটগানের মতো নিষ্ঠুর অস্ত্র নিষিদ্ধ করতে হবে। এটি এই সরকারের দায়িত্ব, কারণ এই শিশু কিশোরদের রক্তে রঞ্জিত পথে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার। জনগণের আকাঙ্ক্ষার পরিপূরক হিসেবে সরকারকে কাজ করতে হবে, জন আকাঙ্ক্ষাকে ধারণ করেই কাজ করতে হবে। রিজভী বলেন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনায়করা বিভিন্ন অর্জন রেখে যায়, আর আমরা শেখ হাসিনার অর্জন দেখলাম। হাসপাতালে মাসুম বাচ্চারা কাতরাচ্ছে। ঢাকা মহানগরের একটির পর একটি সরকারি হাসপাতালে 12 বছরের শিশু, 16 বছরের শিশু থেকে শুরু করে 24 বছরের তরুণরা আজকে শটগানের গুলিতে পুলিশের বেদম প্রহারে তারা আজও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই যে বিভীষিকা, এই যে বিভৎসতা, এটি হচ্ছে সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তিনি সারা বাংলাদেশকে স্তব্ধ করার জন্য, কণ্ঠরোধ করার জন্য, প্রতিবাদী উচ্চারণ না করার জন্য পুলিশকে অস্ত্র সজ্জিত করে যারা গণতন্ত্রকামী মানুষ তাদেরকে নিপীড়ন নির্যাতন করেছেন। বিএনপির এই মুখপাত্র বলেন, এবারের আন্দোলন অভূতপূর্ব আন্দোলন। এই আন্দোলনে আলো পিয়াসী শিশু কিশোররা তারা তাদের সবকিছু উজাড় করে দিয়েছে। পায়ে গুলি খাচ্ছে, কিন্তু হাত প্রসারিত করে তারা সেই গুলিকে আমন্ত্রণ করেছে। এই অভূতপূর্ব দৃষ্টান্ত আমরা সাইদের দেখেছি রংপুরের পাশাপাশি ঢাকার রাজপথের অলিতে গলিতে পুলিশ গুলি করে কতজনকে যে হত্যা করেছে তার কোনো শেষ নেই।
আন্দোলনে গণহত্যার নির্দেশদাতা ও তাদের দোসরদের বিচারের দাবি স্বজনদের। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলন ঘিরে গণহত্যার নির্দেশদাতা ও তাদের দোসরদের বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন হয়েছে। বুধবার 14 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নিহত ও আহতদের পরিবার মানববন্ধন করেন। এ সময় তারা দ্রুত আসামিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করেন। মানববন্ধনে বক্তারা বলেন, গণহত্যার নির্দেশদাতা ও তাদের দোসরদের দ্রুত বিচার করতে হবে। এছাড়া আন্দোলনে হতাহত পরিবারকে সহযোগিতা করার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারকে। দ্রুত শহীদদের তালিকা তৈরির কথাও উল্লেখ করেন তারা। এদিকে 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক শুরু হয়েছে মঙ্গলবার। এই কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সারা দেশের যেসব স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেসব পয়েন্টে অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালিত হয়।